বিজেপি তো ধীরে ধীরে ভালো তৃণমূলে পরিণত হচ্ছে। বিজেপি কোট আন কোট ভালো তৃণমূল হয়ে গেছে। অর্থাৎ যত টেন্টেড লোক, যারা কলঙ্কিত ছিলেন, যারা সিন্ডিকেট, কাটমানি, স্কোয়ার ফুটের হিসাবের সঙ্গে যুক্ত ছিলেন, যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত, এই সমস্ত মানুষকে নিয়ে, এই সমস্ত বিধায়ক, সাংসদ, পদাধিকারী, তাদেরকে নিয়ে ভালো তৃণমূলের দিকে যাচ্ছে। এই যে এটা যদি এই 3 মাসেই অবস্থা হয়, তাহলে আরো 3 বছর চললে তো এটা খুব স্বাভাবিকভাবেই খুব বাজে জায়গায় যাবে এবং ভেঙে পড়বার জায়গায় যাবে। অর্থাৎ যে তোলাবাজির হাত থেকে আমরা মুক্ত হতে চেয়েছিলাম, সেই তোলাবাজি আবার নতুন রূপে, নতুন আঙিনাতে প্রবেশ করবে। বিজেপির যেন তৃণমূলীকরণ ঘটছে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাই এই তৃণমূলের বিজেপিতে যোগদান মেনে নিতে পারেনি বহু বিজেপি নেতাকর্মীরা। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপর অনেকেই রেগে রয়েছেন, এমনটাও শোনা গেছে। অনেকে শ্রমিক ভট্টাচার্যের ইস্তফাও চাইছে। এই মুহূর্তে বিজেপির অন্দর টালমাটাল। কি চলছে বিজেপির অন্দরে, তা বিস্তারিতভাবে জানালেন রাজনৈতিক বিশ্লেষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর শ্রমিক ভট্টাচার্য বলেই দিয়েছিলেন যে এই মুহূর্তে 3 মাস অন্তত কোনো তৃণমূলীদেরকে দলে ঢোকাবেন না। তারপরে দেখা গেল যে 3 জন অলরেডি দলে প্রবেশ করেছে এবং সেটা নিয়ে বিজেপির অনেক রাজনৈতিক কর্মীরা তারা ভীষণ পরিমাণে ক্ষুব্ধ, অসন্তোষ প্রকাশ করছেন। তাহলে কি এটা বিজেপির জন্য একটা আত্মঘাতী পদক্ষেপ হয়ে গেল? বিজেপির মধ্যে এখন অন্তত 3টে স্রোত পরস্পর বিরোধী বইছে। প্রথম একটা হচ্ছে দিল্লির একটা স্রোত। দিল্লির এজেন্ডা হচ্ছে রাজ্যসভা, লোকসভাতে তারা সংখ্যা বাড়াতে চাইছে। রাজ্যসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই এবং সেই সংখ্যাগরিষ্ঠতা বাড়াবার লক্ষ্যে যারাই আসতে চাইছে তাদেরকে তারা নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে তাদের কি দল, মানে তারা কি ধরনের কলঙ্কিত কাজ করেছে না করেছে এটা তারা দেখছে না। এবং 3 জন সাংসদ, প্রাক্তন সাংসদ যারা আবার রাজ্যসভার সাংসদ হতে চলেছেন বা হয়েছেন, তাদের মধ্যে একজন সম্পর্কে সুকান্ত মজুমদারের ভাইরাল ক্লিপ ঘুরে বেড়াচ্ছে যে তিনি তার সম্বন্ধে নানা রকম কটু মন্তব্য করেছিলেন, অভিযোগ রেখেছিলেন চুরি। তো এই লোককে যখন নেওয়া হলো তখন সুকান্ত মজুমদারও ঢোক গিলছেন, শ্রমিক ভট্টাচার্য ঢোক গিলছেন এবং শুভেন্দু অধিকারীও দেশের স্বার্থে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে বিজেপির দিল্লির এজেন্ডার সঙ্গে বাংলার এজেন্ডা মিলছে না এবং খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তথা বিজেপি কর্মী যারা দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, কাটমানির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে ভোট দিয়েছিল, তারা ক্ষুব্ধ। এবার দ্বিতীয় একটা অদ্ভুত ব্যবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গে ঋতব্রতর নেতৃত্বে একটা তৃণমূল ফ্যাকশন গোষ্ঠী করে খোলা হয়েছে। এখন এই গোষ্ঠীতে যারা যাচ্ছে তারা একটা ইমিউনিটি পেয়ে যাচ্ছে। সমস্ত যারা এককালের অভিযুক্ত, যারা এখনো যাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে পর্যন্ত বলেছেন, সেই সমস্ত সাংসদ, সেই সমস্ত বিধায়ক, যেমন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তিনি বলেছিলেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ডকুমেন্ট দেখিয়ে তলায় সই আছে জনাব ফিরহাদ হাকিম সাহেব। তো যে বাড়ি ভেঙে পড়লো তারা তলায়, তার জন্য ফিরহাদ হাকিমকে তিনি দায়ী করলেন বিধানসভার বিরুদ্ধে। ফিরহাদ হাকিম ঋতব্রত তৃণমূলে জয়েন করলো, তার বিরুদ্ধে আর তদন্ত এগোচ্ছে কি? ঠিক একইভাবে অরূপ বিশ্বাস একটা চিঠি লিখে ট্রেজারার ছিলেন, তার ফান্ড বন্ধ করবার একটা চিঠি দিয়ে ঋতব্রত তৃণমূলে জয়েন করলেন, তার বিরুদ্ধে আর তদন্ত হচ্ছে না। মদন মিত্র সম্প্রতি জয়েন করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেও ইমিউনিটি পাওয়ার চেষ্টা করছে। জাভেদ আহমেদ খান মাননীয় বিধায়ক, তার ছেলের বিরুদ্ধে
মুখ্যমন্ত্রী নিজে বললেন যে ফয়াজ খানের 90টির বেশি সম্পত্তি আছে অবৈধ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া অন্তত আমরা চোখে দেখতে পাচ্ছি না, তদন্ত এগোচ্ছে না। তাহলে এই গ্রুপে যারাই যোগদান করছে তৃণমূলব্রত তৃণমূলে, তারাই কিন্তু ইমিউনিটি পাচ্ছে একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করবার প্রচেষ্টায়। খুব স্বাভাবিকভাবেই এই যে গোষ্ঠীতে সমস্ত বিধায়ক, কাউন্সিলর, জেলা সভাধিপতি, অনুব্রত মণ্ডল জয়েন করেছে, তারা সবাই ইমিউনিটি পেয়ে যাচ্ছে। এটা তো বিজেপি কর্মীদের ভালো লাগার কথা না। সুতরাং তারা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছে। নীলাদ্রি শেখর দ্বারা বাঁকুড়ার বিধায়ক, তিনি পরিষ্কার বলছেন, যারা আমাকে জেলে ভরেছে, যারা আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছে, যারা বিভিন্ন ভাবে আমাদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করেছে, তাদের সঙ্গে আমি মিটিংয়ে বসে একসঙ্গে চা খাবো। সুতরাং সেটা থাকার কথা না। তাহলে থার্ড আর একটা স্রোত হচ্ছে, সেটা হচ্ছে যারা বিজেপির মধ্যে এইগুলো করতে চাইছে না, অর্থাৎ বিজেপির নেতৃত্বের মধ্যেও এক অংশ আছে এবং কর্মীরা তো বটেই, যারা চাইছে বিজেপি যে বিপুল ম্যান্ডেট নিয়ে এসছে, তারা নিজেদের স্বেচ্ছায় নিজেরা নিজেদের কর্মীদের উপর, নিজেদের দলের উপর, সাংসদ বিধায়কদের উপর ভরসা করে দলটা চালায়। কিন্তু অদ্ভুতভাবে সেই স্রোতটা খুব ভাবে নিয়মান হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ত্রিধা স্রোতের যে তিনটে ধারার যে স্রোত, সেই স্রোতে ডমিনেট করছে ইমিউনিটি দেওয়ার একটা স্রোত। অর্থাৎ যারাই ঋতব্রত তৃণমূলে জয়েন করছেন বা বিজেপির সংখ্যাধিক্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংসদের দিকে এগোচ্ছেন, তাদেরকে কিন্তু একটা ইমিউনিটি দেওয়া হচ্ছে, এবং এটা বিজেপি কর্মীরা কোনোভাবে ভালোভাবে মনে নিচ্ছে না। এই যে বললেন যে ক্ষোভ প্রকাশ করছে, এর ফলে দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যের প্রতি কিন্তু বিজেপির বাকি যারা নেতা কর্মীরা তারা কিন্তু আস্থা হারিয়ে ফেলছে। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের মানসিক অবস্থা এখন কেমন বলে মনে হয় আপনার? দেখুন, প্রথম কথা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বললেন যে ভালো তৃণমূলদের নেব। তারপর বললেন, যখন প্রচন্ড চিৎকার চেঁচামেচি হলো, তখন উনি বললেন ভালো তৃণমূল বলে কিছু হয় না, আমরা 3 মাসের জন্য দরজা বন্ধ করেছি। তারপর দেখা যাচ্ছে অদ্ভুতভাবে এই যে ভালো তৃণমূল, অর্থাৎ যারা ঋতব্রত তৃণমূলে যোগদান করছে, সেই যোগদানকারী কলঙ্কিত বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারী, জেলা পদাধিকারী, এরা অদ্ভুতভাবে তারা একটা ইমিউনিটি পাচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য কিন্তু কিছু করতে পারছেন না। তাদেরকে যে এই যে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হচ্ছে বা মুক্তি দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, বা তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো তদন্ত হচ্ছে না, সেই ব্যাপারে শ্রমিক ভট্টাচার্যের কোনো বক্তব্য আমরা কিন্তু জানতে পারছি না। অর্থাৎ তিনি কি করবেন, তিনি যে তার একটা বক্তব্য থাকবে তো যে এই ইমিউনিটি দেওয়া হবে না, তদন্ত তাদের বিরুদ্ধে যথাযথভাবে চলবে, এরকম কোনো বক্তব্য কিন্তু শুনছি না, যেটা খুব মারাত্মক। না শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে, না শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে। সুতরাং শ্রমিক ভট্টাচার্য তার মানে নিশ্চয়ই চাইছেন না যে এদেরকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক। একটা রাজ্য সভাপতি হয়ে তিনি কেন চাইবেন? কিন্তু তাকে চাপে পড়ে, কোনো জায়গা থেকে চাপে পড়ে এই বিষয়টাকে গিলতে হচ্ছে। তাহলে একটা মানুষকে যদি তার মনের বিরোধী কোনো কাজ মুখে মেনে নিতে হয়, তাহলে যেমন মানসিক অবস্থা হওয়া স্বাভাবিক, সুতরাং সেই অবস্থায় হচ্ছে, যাকে বাংলায় একটা প্রবাদ আছে, সাপের ছুঁচো গেলা, সেটাই হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারকেও কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অবস্থান নিতে দেখা যাচ্ছে না। আপনি কি বলবেন এই বিষয়ে? কেউই নিতে পারছে না। নেতাদের মুখ থেকে যে একটা সঠিক যে একটা কার্যকারিতা বিজেপির কি হবে সে সম্পর্কে যথাযথ বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না সুকান্ত মজুমদারের কাছ থেকে, না শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে। তারা একটা কথা বলছেন, তদন্তের মতো চলবে, আইনের পথে চলবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে গিয়ে তারা এই যে অভিযোগ যাদের বিরুদ্ধে হচ্ছে, বিশেষত যারা হেরে গেছে যেসব বিধায়ক, জিতে গেছে যেসব বিধায়ক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, হেরে গেছে যেসব বিধায়ক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে।
এই জায়গাতে কিন্তু একটা পরিষ্কার বিরোধিতা দেখা যাচ্ছে বিজেপির মধ্যে, এবং সেই স্ববিরোধিতা বিজেপির কর্মীরাও বুঝতে পারছেন, সাধারণ মানুষ তারাও সেই ব্যাপারটা বুঝতে পারছেন যে বিজেপির মধ্যে একটা স্ববিরোধিতা চলে এসছে, যেটা এই 3 মাসের মধ্যেই প্রকট হয়ে যাচ্ছে জেদবার। তাহলে যদি সেটা 5 বছর কন্টিনিউ করে, সেটা কোন অবস্থায় যাবে? সে তো তৃণমূলের থেকেও খারাপ জায়গায় চলে যাবে। এটাই তো মনে হচ্ছে ভয়ের ব্যাপার দাঁড়াচ্ছে। বিজেপির সাংগঠনিক কমান্ড ব্যবস্থাটা যে স্ট্রং, সেটা তারা নিজেরাই বলতেন, কিন্তু মানে বর্তমানে দেখা যাচ্ছে যে সেটা অনেকটাই ভেঙে পড়েছে। শীর্ষ নেতৃত্বের কথা না শুনে অনেক যারা ছোট স্তরের নেতা, যারা নিচু স্তরের নেতা যারা, তারা কিন্তু তৃণমূলের অনেক নেতাকর্মীদেরকে দলে নিচ্ছেন। কি বলবেন সে ব্যাপারে? হ্যাঁ, সেটাই তো দেখা যাচ্ছে। তার কারণ ক্ষমতা পশ্চিমবঙ্গে বিজেপি এই প্রথমবার পেল, এবং একটা লর্ড অ্যাক্টনের একটা কথাই আছে যে পাওয়ার কোরাপ্টস, অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি। সেটা প্রকট হচ্ছে, কারণ এই 3 মাসও যায়নি, এর মধ্যেই যদি বিজেপির নিজেদের মধ্যে এত স্ববিরোধিতা ধরা পড়ে, এবং বিজেপির নেতৃত্ব একরকম কথা বলছেন, অন্য আর এক জায়গা থেকে অন্য কিছু শোনা যাচ্ছে। অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী যখন আইনের শাসনের কথা বলছেন, অন্যদিকে দেখা যাচ্ছে ঋতব্রত তৃণমূলে যারা যোগদান করছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কার্যকরী হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত ঠিক মতো ভাবে কার্যকরী ভাবে প্রযুক্ত হচ্ছে না। তখন বলতেই হবে যে একটা স্ববিরোধিতা সেটা সমস্ত বিজেপি কর্মীর সামনে প্রকট হচ্ছে। এবং এই যে এটা যদি এই 3 মাসেই অবস্থা হয়, তাহলে আরো 3 বছর চললে তো এটা খুব স্বাভাবিকভাবেই খুব বাজে জায়গায় যাবে এবং ভেঙে পড়বার জায়গায় যাবে। অর্থাৎ যে তোলাবাজির হাত থেকে আমরা মুক্ত হতে চেয়েছিলাম, সেই তোলাবাজি আবার নতুন রূপে নতুন আঙিনাতে প্রবেশ করবে, এবং সেটাই হয়তোবা আমাদের ভবিতব্য। 2 মাস আগে গঠিত যে 3 সদস্যের স্ক্রিনিং কমিটি, সেটা কি এখন কার্যকর হয়েছে? আমি তো শুনিনি স্ক্রিনিং কমিটি কার্যকর হয়েছে বলে, কিন্তু বিজেপির যে একটা রেজিমেন্টেড পার্টি, তারা যখন কোনো কথা বলে তখন ধরে নেওয়া উচিত ছিল, মানে যেমন সিপিএম এর যেমন ছিল যে এরা ঠিক উপর থেকে সেন্ট্রাল থেকে লোকাল একই ধরনের কথা বলবে, কিন্তু সেইটা থাকছে না। অর্থাৎ স্ক্রিনিং কমিটির কথা বলা হচ্ছে, অথচ সেই স্ক্রিনিং কমিটি চালু হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণই দিতে পারি যে এই যে বারুইপুরের কেসে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশের বিরুদ্ধে তদন্ত আমরা চালু করব, 72 ঘন্টার মধ্যে রিপোর্ট নেব যে পুলিশি গাফিলতি আছে কিনা। সেই তদন্তের রিপোর্টটা আজও মানুষ জানতে পারলো না, সত্যি তদন্ত হলো কিনা সেটাও আমরা জানতে পারলাম না। তাহলে এই ধরনের জিনিস যদি চালু থাকে, তাহলে তো খুব প্রশাসনের পক্ষে খুব খারাপ, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন অথচ সেটা কার্যকরী হচ্ছে না, সেটা ভালো দিকের ইঙ্গিত করছে না, একটা অশুভ ইঙ্গিতই করছে। সেটা পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে খুব খারাপ, ক্ষতিকর। কোয়েল মল্লিককে রাজ্যসভার সদস্য করার সিদ্ধান্তের কার্যকারিতাটা কি ছিল? কি যুক্তিটা কি? হঠাৎ করে কোয়েল মল্লিককে তো চাইলে পদত্যাগ করিয়ে বিজেপি নিজের কোনো নেতাকেও তো সেখানে পাঠাতে পারতো, সাংসদ করতে পারতো, কেন করলো না? কোয়েল মল্লিককে এখনো রাজ্যসভার সাংসদ করে পাঠাতে পারতো রাজ্যসভাতে, কিন্তু পাঠালো না, এখনো পাঠায়নি। মানে কোয়েল মল্লিক নিজের হিসাব করছে এবং বিজেপি তারও হিসাব করছে। বিজেপি যদি কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ থেকে যে মুহূর্তে রিজাইন করলেন, তখনই আবার আর একটা পোস্ট ফাঁকা হলো, সেখানে আবার কোয়েল মল্লিককে পাঠাবে, অর্থাৎ চতুর্থ সাংসদ হিসেবে তিনি বিজেপিতে যোগদান করবেন। সুতরাং বিজেপির সংখ্যাটা বাড়ছে, কোয়েল মল্লিক তার হিসেব পাচ্ছেন যে তিনি ক্ষমতা পাবেন, সুরক্ষা পাবেন, এবং সত্যি কথা বলতে কি কোয়েল মল্লিকের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগও নেই। সুতরাং তিনি যোগদান করলে, বিজেপিতে যোগদান করলে সেই অর্থে লোকের বলার কিছু নেই। কিন্তু একটা জায়গা, একটা কুলিং পিরিয়ড দরকার। আজকে কোয়েল মল্লিক রিজাইন করলেন, আর তার 4 মাস পরে ইলেকশনে কোয়েল মল্লিকই আবার নির্বাচিত হয়ে চলে যাচ্ছেন, সেটা কিন্তু সাধারণ মানুষের চোখে খুব খারাপ লাগে। যে
বিজেপির মধ্যে কি কোনো ভালো লোক নেই যে তারা রাজ্যসভার সাংসদ হতে পারে? তাহলে কোয়েল মল্লিক রিজাইন করেছেন, কোয়েল মল্লিককে পরবর্তীকালে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন। যদি ইচ্ছা করেন তাহলে ভবিষ্যতে তাকে আরো প্রশাসনিক কাজে উচ্চতর পদাধিকারী হিসেবে নিয়োগ করতে পারেন। তাকে রাজ্যসভার সংসদই করতে হবে কে বলবে? কিন্তু বিজেপি সেই হিসাবে চলছে এবং সেই হিসাব অনুযায়ী কোয়েল মল্লিকের জায়গায় যে আসন খালি হলো তাতে নিশ্চয়ই আবার কোয়েল মল্লিক কি নিয়ে আসবে, এটাই আমার ধারণা। এবং ভবিষ্যতে আমরা বিজেপির আরেকজন নতুন সাংসদ থেকে দেখতে পাবো, তিনি কোয়েল মল্লিক হবে। দেখা গেছে মন্ত্রী শারদ দত্তের সঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেনের ছবি। এর পরেও কি মনে হয় যে বিজেপি নিজের তৃণমূলীকরণ করা আটকাতে পারবে আর কোথাও গিয়ে? বিজেপি তো ধীরে ধীরে ভালো তৃণমূলে পরিণত হচ্ছে। বিজেপি কোট আন কোট ভালো তৃণমূল হয়ে গেছে। অর্থাৎ যত টেন্টেড লোক যারা কলঙ্কিত ছিলেন, যারা সিন্ডিকেট, কাটমানি, স্কোয়ার ফুটের হিসাবের সঙ্গে যুক্ত ছিলেন, যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত, এই সমস্ত মানুষকে নিয়ে এই সমস্ত বিধায়ক, সাংসদ, পদাধিকারী তাদেরকে নিয়ে ভালো তৃণমূলের দিকে যাচ্ছে। অর্থাৎ বিজেপির 208 জন বিধায়ক থাকলো বটে, কিন্তু তারা ভালো তৃণমূলের উপর অনেক বেশি যেন নির্ভরশীল হয়ে পড়েছে। এটা শুধু মন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়ের কথা আমি বলছি না, সমস্ত ক্ষেত্রেই সেটা প্রকট হচ্ছে। তার মধ্যে বাইরে তো শারদ দত্ত বাবুও নন, শান্তনু সেন যেহেতু এখন ভালো তৃণমূল হয়েছেন, তাকে তিনি মঞ্চে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাচ্ছেন এবং আমরা একটা অন্তত প্রোগ্রামে তার পেছন থেকে তার ছবি দেখতে পেয়েছি। পেছনে শারদ বাবুর পেছনে শান্তনু বাবু আছেন এবং ভবিষ্যতে তারপর কতখানি নির্ভর করবেন সেটা শারদ বাবু বলতে পারবেন। দেখা গেছে যে বিভিন্ন নিচু তলার যে বিজেপি নেতা কর্মী তাদের বিরুদ্ধে কিন্তু তোলাবাজির একটা অভিযোগ উঠেছে। এবার অনেকে বলছে যে তারা হচ্ছিল যারা তৃণমূল থেকে এসেছে তারাই এখন বিজেপির হয়ে কাজ করছে, তোলাবাজিটা তারাই চালাচ্ছে। সেখানে কি শ্রমিক ভট্টাচার্য আর এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারবে? তোলাবাজি ঢুকে গেছে কিন্তু বিজেপির মধ্যেও। কিন্তু ঢুকেছেই বিভিন্ন জায়গায়, বালি পাচারও আবার শুরু হয়ে গেছে। দুধ কুমার বাবু নিজে দাঁড়িয়ে বালি পাচার রুখবার চেষ্টা করছেন, কিন্তু বালি পাচার যে করছে তার মানে সিন্ডিকেটটা চালুই আছে। তাহলে বালি পাচার, গরু পাচার, কয়লা পাচার সবই আবার নতুন ভাবে চলবে, সবই আবার নতুন ভাবে তোলাবাজিও শুরু হয়ে যাবে এবং কাটমানিও কিছুদিনের অপেক্ষা, তারপরে কাটমানিও আবার চালু হয়ে যাবে। বিজেপির যদি এই কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ যদি না থাকে, যে নিয়ন্ত্রণটা ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বিজেপি এটা করতে পারবে না। বস্তুতপক্ষে আরএসএস এর একটা নিয়ন্ত্রণ ছিল, আমার মনে হচ্ছে আরএসএস এর সেই নিয়ন্ত্রণ বিজেপির উপর চলে গেছে। ফলত বিজেপি নিজে তার কর্মীদের উপর নিয়ন্ত্রণ কিন্তু সেইভাবে রোধ করতে পারবে না যদি না আরএসএস তাকে কন্ট্রোল করে। কারণ আরএসএস একটা রেজিমেন্টেড ওয়েতে কাজ করে, কিন্তু আরএসএস এর সেই কন্ট্রোল যদি, নিয়ন্ত্রণ যদি হারিয়ে যায়, এবং যেটা হারিয়ে গেছে বলে বা এখানে চালু হয়নি বলে মনে হচ্ছে, তাতে বিজেপি কিন্তু এই যে তোলামুলি তৃণমূল তাদের হাত থেকে নতুন ভাবে পশ্চিমবঙ্গকে রক্ষা করবার একটা চেষ্টা করতে পারবে, বা চেষ্টা করলে সফল হবে, সেটা আমার ধারণা পারবে না।